আসসালামু আলাইকুম। আমি আবু নাসির। গত ক্লাসে নয় আজকেও আমি তোমাদের সামনে এসেছি। আজকে আমরা যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে নারী কবিতা। আজকে আমরা যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে নারী কবিতা, অর্থাৎ নারী জাতিকে নিয়ে লেখা কাজী নজরুল ইসলামের। এর আগে আমরা পড়েছি মানব ধর্ম কবিতাটিতে আমরা পড়েছি লালন শাহের কাছ থেকে। আজকে আমরা পড়ব কাজী নজরুল ইসলাম নারী। প্রথমেই আমরা এই পাঠটাকে আমরা অবশ্যই তথ্যবহুল এবং নিজেকে জানার জন্য, তথ্য সমৃদ্ধ করার জন্য, জিএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ভালো কিছু করার জন্য আমরা রিডিং না পড়ে কিছু তথ্য সমৃদ্ধ নিজেকেই যাচাই করে নিব পরীক্ষায় আমরা কিভাবে ভালো পরীক্ষা দিতে পারি। প্রথমেই বলতেছি নারী। তাহলে নারী কবিতাটি কে লিখেছেন? নারী কবিতাটি কাজী নজরুল ইসলাম লিখেছেন। দ্বিতীয় প্রশ্ন, নারী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নারী কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে নারী কবিতাটি কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম লিখেছেন। নারী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নারী কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নারী কবিতাটি যে কাজী নজরুল ইসলাম লিখেছেন, কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা পরে জানবো। তার আগে আমরা জেনে নেই যে এই কবিতাটিতে তিনি কি কি তথ্য দিয়েছেন। সাম্যের গান গাই। তাহলে নারী কবিতায় কবি কার গান গেয়েছেন? সাম্যের গান গেয়েছেন। এখন সাম্য শব্দের অর্থ কি? সমতা। তাহলে আমরা প্রশ্নগুলোকে আন্ডারলাইন করব, উত্তরগুলোকে গোল দাগ দিব। তাহলে আমরা প্রশ্ন কোনটা এবং উত্তর কোনটা আমরা জানতে পারবো। তাহলে নারী কবিতায় কবি কার গান গেয়েছেন? নারীর নট। নারী কবিতায় কবি সাম্যের গান গেয়েছেন। সাম্য শব্দের অর্থ সমতা, গান শব্দের অর্থ সঙ্গীত, প্রার্থনা, কীর্তন ইত্যাদি। গাই মানে গাওয়া, গাই মানে গাওয়া। সাম্য শব্দের অর্থ সমতা, গান শব্দের অর্থ আমরা বলি চলো আমরা নামাজ পড়ি, হিন্দু সম্প্রদায় বলে চলো আমরা গান বা কীর্তন করি। তাহলে আমরা যেটাকে শ্রদ্ধা অর্থে ব্যবহার করি সালাত বা প্রার্থনা, তারা বলে গান বা কীর্তন। তাহলে সাম্যবাদী কবিতায় কবি কার গান গেয়েছেন? সাম্যের গান গেয়েছেন। সাম্য শব্দের অর্থ সমতা, গান শব্দের অর্থ সঙ্গীত বা প্রার্থনা, গাই শব্দের অর্থ গাওয়া। তাহলে নারী কবিতায় কবি কার গান গেয়েছেন? সাম্য বা সমতার গান গেয়েছেন। আমার চক্ষে পুরুষ রমণীর কোনো ভেদাভেদ নাই। তাহলে কবি এখানে আমার বলতে কার? আমার বলতে কাজী নজরুল ইসলাম নিজেই বলতেছেন আমার বলতে কার? কাজী নজরুল ইসলামের। চক্ষে মানে চোখে, পুরুষ রমণী অর্থাৎ পুরুষ এবং নারীর কোনো ভেদাভেদ নাই। সবাই মানুষ হিসাবে দেখেছেন, পুরুষকেও মানুষ হিসাবে দেখেছেন, নারীকেও মানুষ হিসাবে দেখেছেন। বিশ্বের যা কিছু মহান সৃষ্টির চিরকল্যাণকর, এই পৃথিবীতে বা এই জগতে বা এই বসুন্ধরায় যা কিছু মহান অর্থাৎ যেগুলো সৃষ্টি হয়েছে, সৃষ্টির চিরকল্যাণকর, মানুষের মঙ্গলের জন্য, মানুষের জীবের সবার মঙ্গলের জন্য সৃষ্টি হয়েছে, কল্যাণ হয়েছে। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ এই পৃথিবীতে নারী এবং পুরুষের অবদান সমান। তিনি বলতে চাচ্ছেন যে অবশ্যই এই পৃথিবীতে নারী এবং পুরুষের অবদান সমান। কিন্তু আমরা এই পুরুষ শাসিত বা পুরুষতান্ত্রিক দেশে আমরা নারীকে সম অধিকার দিতে নারাজ। এ কারণে তিনি বলতে যাচ্ছেন বিশ্বের যা কিছু মহান সৃষ্টির চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বের যা কিছু এলো পাপ তাপ, অর্থাৎ এই বিশ্বের যা কিছু, এই মহাপৃথিবীতে পাপ তাপ অর্থাৎ পাপ তাপ, অনুতাপ, বেদনা, অশ্রু বাড়ি, চোখের পানি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। অর্থাৎ পৃথিবীতে জয় পরাজয়, তাপ বেদনা, অশ্রু বাড়ি, চোখের পানি সবগুলাই নারী এবং পুরুষের অবদান দুজনেরই সমান সমান। অশ্রুবাদ বলছে জগতে যত বড় বড় জয়, বড় বড় অভিযান, পৃথিবীতে যতগুলা বড় বড় জয় হয়েছে, অভিযান হয়েছে, মাতা মানে মা, আম্মা, ভগ্নী মানে বোন, ও বধূ মানে বউ। তাহলে মাতা, ভগ্নী ও বউ এদের ত্যাগে হইয়াছে মহিয়ান। তাহলে মহিয়ান শব্দের অর্থ সুমহান, অতিমহান, মহামান্বিত। তাহলে মহিয়ান শব্দের অর্থ কি? মহিয়ান শব্দের অর্থ সুমহান, মহান, অতিমহান, মহিমান্বিত। তাহলে এই পৃথিবী মহিমান্বিত হয়েছে। পৃথিবী কাদের অবদানে? তাহলে বহুপদী প্রশ্ন, রমান সংখ্যা দিয়ে 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2, 3। পুরুষের পাশাপাশি মাতা মানে মা, ভগ্নী মানে বোন এবং বধূ মানে বউ। অর্থাৎ মা বোন বধূদের, পুরুষের পাশাপাশি মা বোন বধূদের ত্যাগে এই পৃথিবী মহিমান্বিত অর্থাৎ সুমহান, অতিমহান, মহান হয়েছে। আমরা যেটাকে স্বীকার করতে চাই না, কিন্তু সবার অবদান সমান, এটা আমরা আজকেও এই পৃথিবীতে বাস্তব রূপ নিতে পারি না।
কোন রণে অর্থাৎ কোন যুদ্ধে কত খুন দিল নর, অর্থাৎ কোন যুদ্ধে কতগুলো খুন, যুদ্ধে অর্থাৎ কতগুলো রক্ত দিয়েছে, মারা গেছে নর। নর মানে মানুষ। লেখা আছে ইতিহাসে, ইতিহাসের প্রতিটি পাতায় কি লেখা আছে? পুরুষের রক্ত ঝরার কথা কোথায় লেখা আছে? তাহলে এই লাইনটি থেকে যদি কোনো প্রশ্ন আসে কিভাবে আসবে? পুরুষের রক্ত ঝরার কথা কোথায় লেখা আছে? ইতিহাসে লেখা আছে। কোন যুদ্ধে কতজন পুরুষ রক্ত দিয়েছে সব ইতিহাসে লেখা আছে। কত নারী দিল শীতির সিঁদুর, লেখা নাই তার পাশে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, শীতির সিঁদুর। তাহলে শীতির সিঁদুর কিসের প্রতীক? শীতির সিঁদুর অর্থাৎ সিঁদুর হচ্ছে সধবার প্রতীক। সিঁদুর কি? সিঁদুর হচ্ছে সধবার প্রতীক। শীতিতে সিঁদুর নাই, তাহলে শীতিতে সিঁদুর নাই, তাহলে কিসের প্রতীক? বিধবার প্রতীক, অর্থাৎ স্ত্রী বা মা বোন স্বামী হারা হয়েছে। কত নারী দিল শীতির সিঁদুর, অর্থাৎ শীতি থেকে সিঁদুর মুছে গেছে, লেখা নাই তার পাশে। তাহলে ইতিহাসে কার কথা লেখা নাই? নারীর রক্ত ঝরা ইতিহাস অর্থাৎ তার স্বামী হারার বেদনা কথা ইতিহাসে লেখা নাই। তাহলে পুরুষের রক্ত ঝরার কথা লেখা আছে ইতিহাসে, কিন্তু নারীর শীতির সিঁদুর মুছে গেছে এটা ইতিহাসে লিপিবদ্ধ বা লেখা নাই। কত মাতা, কত মা, মাতা শব্দের অর্থ মা। কত মাতা দিল হৃদয় উপাড়ি, হৃদয় উপাড়ি মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা। হৃদয় উপাড়ি শব্দের অর্থ সর্বোচ্চ, একটি মায়ের সর্বোচ্চ স্নেহ বা ভালোবাসা বা যত্ন। হৃদয় উপাড়ি একটি মায়ের সর্বোচ্চ স্নেহ ভালোবাসা বা যত্ন। কত বোন দিল সেবা, এই যুদ্ধে যাওয়ার জন্য, এই যুদ্ধ করার জন্য একটি পুরুষকে মা বোন কত স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছে সেটা মা এবং বোনেই জানে। কত বোন এবং কত মা, অর্থাৎ মায়ের হৃদয়ের ভালোবাসা বা সর্বোচ্চ যত্ন। হৃদয় উপাড়ি মানে হৃদয়ের সর্বোচ্চ যত্ন। কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভে গায়ে লিখিয়ে রেখেছে কেবা, অর্থাৎ মায়ের বোনের কথাগুলো লেখেননি, কিন্তু যারা বীর যোদ্ধা তাদের কথাগুলো লিখতে কেউ ভুল করেননি। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, কোনো কালে একা হয় না, কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, অর্থাৎ কোনো কাল। এখানে কাল শব্দের অর্থ সময়, বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। তাহলে অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল কোনো কালেই পুরুষের তরবারি যুদ্ধের ময়দানে একাই জয়লাভ করেনি, প্রেরণা দিয়েছে, অনুপ্রাণিত করেছে। প্রেরণা দিয়েছে শব্দের অর্থ অনুপ্রাণিত করেছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। তাহলে যুদ্ধে জেতার জন্য বা রণে বা যুদ্ধে জয়লাভ করার জন্য নারীরা কি দিয়েছে পুরুষকে? রমান সংখ্যা দিয়ে বহুপদী প্রশ্ন আসবে। প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, তাহলে রমান সংখ্যা 1 ও 2 উভয়। বিজয়ী লক্ষ্মী নারী মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বারবার রিপিট হয়েছে। বিজয়ী লক্ষ্মী নারী এই কথাটি কবি কোন অর্থে ব্যবহার করেছেন? জয়ের নিয়ন্তা দেবী হিসাবে নারীকে কল্পনা করেছেন, অর্থাৎ এভাবেও প্রশ্ন আসবে জয়ের নিয়ন্তা দেবী হিসাবে কবি কাকে কল্পনা করেছেন? তাহলে নারীকে কল্পনা করেছেন, অর্থাৎ বিজয়ের দেবী হিসাবে কবি নারীকে কল্পনা করেছেন। সে যুগ হয়েছে বাসি, এখানে যুগ সে যুগ, এখানে যুগ বলতে 12 বছরে এক যুগ, এই যুগকে বলেনি। যুগ শব্দের অর্থ সময়। সে যুগ হয়েছে বাসি, বাসি শব্দের অর্থ হয়েছে গত। তাহলে কোন যুগ? সে যুগ, অর্থাৎ এই কথাটি দ্বারা কবি আয়ামে জাহিলিয়াত অথবা হিন্দু ধর্মের সতীদাহ প্রথাকে ইঙ্গিত করেছেন যে সে যুগ হয়েছে বাসি। যে যুগে কি ছিল? নারীরা ছিল দাসী, সে যুগ হয়েছে বাসি। কোন যুগ? যেখানে অতীত যুগ, অর্থাৎ যে যুগটা পুরুষ শাসিত সমাজে নারীর কোনো অস্তিত্ব, নারীর কোনো অধিকার ছিল না, সে যুগ হয়েছে বাসি। যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। তাহলে কোন যুগের কথা বলেছে? অতীত যুগ। কোন যুগ? অতীত যুগ। সে যুগ হয়েছে বাসি, সে যুগ হয়েছে বাসি। সে যুগ হয়েছে গত, যে যুগে পুরুষ দাস ছিল না কিন্তু নারীরা আসিল দাসী। দাসী শব্দের অর্থ পরাধীন, দাসী শব্দের অর্থ পরাধীন। তাহলে অতীত যুগে নারীরা পরাধীন ছিল কিন্তু পুরুষরা পরাধীন ছিল না, পুরুষের অধীনে নারী থাকতো। বলছে বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি।
মানুষ কবিতায় কবি কয়টি যুগের কথা ইঙ্গিত করেছেন? 3টি যুগের কথাও ইঙ্গিত করেছেন। অতীত যুগ, বেদনার যুগ, অর্থাৎ আমরা এই পুরুষ শাসিত সমাজে নারীদের যে এভাবে সতীদাহ প্রথা বা আইয়ামে জাহিলিয়াতে জীবন্ত পুড়ে হত্যা করা, এই বেদনার যুগ, আমরা তাদের জন্য অনুতপ্ত। এই পুরুষগুলো নারীর উপর অত্যাচার নির্যাতন করে ভুল করেছে। মানুষের যুগ, অর্থাৎ বর্তমান যুগ, আধুনিক সমাজ, মানুষের যুগ, এভাবে মানুষ আর মানুষকে বা মানুষ হয়ে পুরুষ মানুষ মহিলা মানুষকে খুন করে না, সাম্যের যুগ। তাহলে বর্তমান যুগ, কবি বেঁচে থাকার যুগকে কবি সমতার যুগ বলেছে। তাহলে বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজই। তাহলে নারী কবিতায় কবি কয়টি যুগের কথা বলেছেন? 3টি যুগ, বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ। বেদনা শব্দের অর্থ বলতে বুঝাচ্ছে কবি যে এই কাজটি যে করেছে পুরুষ শাসিত সমাজে, অর্থাৎ সতীদাহ প্রথা এবং আইয়ামে জাহেলিয়াতে নারী নির্যাতন, নারী ধর্ষিতা ইত্যাদির কথাগুলো বলেছে, এগুলোর জন্য কবি পুরুষ শাসিত সমাজের কাছে অনুতপ্ত হয়েছেন। এবং মানুষের যুগ, অর্থাৎ মানুষ আর এভাবে মানুষকে হত্যা করে না। সাম্যের যুগ, অর্থাৎ সম অধিকার আদায়ের জন্য কবি সংগ্রাম করেছে এই নারী কবিতা দিয়ে। সাম্যের যুগ, অর্থাৎ সম অধিকারের যুগ আজই। আজই বলতে বর্তমান সমাজকে বলছে, কেহ রহিবে না বন্দি কাহারো, কেহ রহিবে না বন্দি কাহারো, অর্থাৎ কেউ কাউকে বন্দি করবে না। উঠেছে ডঙ্গাবাজি। ডঙ্গা শব্দের অর্থ জয় ঢাক, অর্থাৎ নারীরাও জয়লাভ করেছে, পুরুষরাও জয়লাভ করেছে। সবাই পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য, দেশ গড়ার জন্য অঙ্গীকার করেছে। নর যদি, অর্থাৎ পুরুষ যদি রাখে নারীরে বন্দি, অর্থাৎ পুরুষ মানুষ যদি নারীকে বন্দি করে রাখে তবে এরপর যুগ, অর্থাৎ ভবিষ্যৎকালের কথা ইঙ্গিত করেছে এই কবিতাটিতে। এখানে কবি ভবিষ্যতের দিকে ইঙ্গিত করে বলছে, নর যদি রাখে নারীরে বন্দি করে তবে এরপর যুগে, অর্থাৎ এর জন্য পুরুষরা কি হবে? আপনারই রচা, অর্থাৎ আপনার বলতে কবি, আপনার বলতে আমরা জনগণ, আপনারই রচা। এর পুরুষ শাসিত সমাজকে বলেছে আপনারই রচা। রচা মানে রচনা করা। তাহলে আপনারই বলতে কার? আপনার বলতে পুরুষ শাসিত সমাজকে বলতেছে আপনারই রচা, মানে আপনাদের গড়া, আপনাদের দ্বারা তৈরি করা ওই কারাগার, যেই কারাগারটাতে পুরুষ হয়ে নারী জাতিকে আমরা বন্দি করেছি, সেই কারাগারটাতে পুরুষ মরিবে ভুগে। অর্থাৎ আমরা যে পুরুষ শাসিত সমাজে পুরুষরা নারীকে বন্দি করে নির্যাতন করেছি, তাহলে ভবিষ্যতে কি হবে? নারীর রচা, আমার পুরুষের রচা ওই কারাগারটা নারী পুরুষকে বন্দি করে মারবে। যুগের ধর্ম এই, কারণ তিনি বলেই দিয়েছেন যুগের ধর্ম কি, সময়ের ধর্ম কি। পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। পীড়ন শব্দের অর্থ অত্যাচার বা নির্যাতন। পীড়ন করিলে অর্থাৎ কেউ যদি অত্যাচার বা নির্যাতন, অর্থাৎ পুরুষ নারীদের অত্যাচার বা নির্যাতন করে ফেলছে, সে পীড়ন এসে, পীড়া শব্দের অর্থ যন্ত্রণা বা কষ্ট, আমাদের অর্থাৎ তোমাদের বলতে যেই পুরুষগুলা নারীদেরকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, ওই নারীরা এখন পুরুষদেরকে পীড়ন করবে, অর্থাৎ যন্ত্রণা দিবে বা কষ্ট দিবে। সংক্ষিপ্ত আকারে রচনা। বাকিটা আমরা যারা এই গ্রন্থটা, অর্থাৎ নারী কবিতাটি যদি আমরা কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থটা খুলি, তাহলে নারী কবিতাটি সম্পূর্ণ অংশ পাবো। এখন আমরা এই কবিতাটি পাঠের উদ্দেশ্য হচ্ছে কবি নারীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অর্থাৎ নারী জাতিকে, মায়ের জাতিকে সম্মানের সর্বোচ্চ স্থানে অবস্থান রেখে, সম্মানের সর্বোচ্চ স্থানে স্থান দিয়ে নারীকে সম্মান করা, সভ্যতা যে নারীর অবদান কম নয় এটা মেনে নেওয়া, এবং পুরুষের কাজের পাশাপাশি নারীকে এগিয়ে আসে কাজ করার সুযোগ দেওয়া ইত্যাদি কথাগুলো এই কবিতায় তুলে ধরেছেন কাজী নজরুল ইসলাম। এই কবিতাটিতে কবি আজ থেকে 100 বছর আগে আমাদের এই নিউজটি, এই তথ্যটি কাজী নজরুল ইসলাম দিয়েছেন। অর্থাৎ এই কবিতাটি প্রায় 100 বছর আগে নারীদের অধিকার নিয়ে, নারীদের অবদান নিয়ে কাজী নজরুল ইসলাম সোচ্চার ছিলেন। তাহলে কাদের অবদান নিয়ে? নারীদের অবদান নিয়ে, নারীদের কথা নিয়ে 100 বছর, প্রায় 100 বছর আগে কাজী নজরুল ইসলাম সোচ্চার ছিলেন যে নারীদের অবদান এই পৃথিবী গড়ার পিছনে অনেক অনেক, এবং পুরুষের পাশাপাশি প্রায় সমকক্ষ, কিন্তু আমরা তা মুখে স্বীকার করি না, কাজে দেখতে চাই না। কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা বলি, কাজী নজরুল ইসলাম হচ্ছেন একজন নারী জাগরণের কবি। তাহলে কাজী নজরুল ইসলাম কি? নারী জাগরণের কবি। কাজী নজরুল ইসলাম সাম্যের কবি, অসাম্প্রদায়িক চেতনার কবি, মানবতার কবি, বিদ্রোহী কবি, জয়গানের কবি, মেহনতি মানুষের কবি এবং আমাদের জাতীয় কবি।
তাহলে কাজী নজরুল ইসলামের গুণ কতগুলো? কাজী নজরুল ইসলাম শুধু নারী জাগরণের কবি নন, কাজী নজরুল ইসলাম সাম্যের কবি, অসাম্প্রদায়িক চেতনার কবি, মানবতার কবি, বিদ্রোহী কবি, গণজাগরণের কবি, মেহনতি মানুষের কবি, সর্বশেষ তিনি আমাদের জাতীয় কবি। এই কবিতাটিতে তিনি একজন মহামানব, অতীত বর্তমান ভবিষ্যৎকালের কথা বলতে পান বা চান। একজন মহামানব হলে তিনি যে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তিন কাল, অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল, এই কবিতাটিকে তিন কাল হিসাব করলে আমরা 100 বছর আগে কাজী নজরুল ইসলামের নারী সম্পর্কে কি ধারণা ছিল সেটা থেকে আমরা অবগত হব। তিনি বলছেন সে যুগ হয়েছে বাসি। কোন যুগ? আয়ামে জাহিলিয়াত, অথবা যেই যুগটাতে পুরুষ শাসিত সমাজে অথবা সতীদাহ প্রথা, অর্থাৎ একটা জীবন্ত নারীকে তার স্বামীর চিতায় পুড়িয়ে দেওয়া, সে যুগ হয়েছে বাসি, অর্থাৎ অতীতকালের কথা বলেছেন। এবং তিনি বলেছেন সাম্যের যুগ, বেদনার যুগ। তিনি যখন বেঁচে ছিলেন তখন যুগ ছিল, তিনি মনে করেছেন, তিনি ঘোষণা করেছেন, তিনি প্রচার করেছেন যে আমি বেঁচে থাকতে হবে সাম্যের যুগ, বেদনার যুগ, এবং আমরা আমাদের পূর্বপুরুষরা যে এরকম অত্যাচার করেছে তার জন্য অনুতপ্তের যুগ। কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেন। ভারত দেশ, পশ্চিমবঙ্গ রাজ্য, বর্ধমান জেলা এবং আসানসোল মহকুমা। মহকুমা শব্দের অর্থ থানা বিশেষ। আমরা যাকে থানা বা উপজেলা বলি, ভারত বা ইন্ডিয়াতে এটাকে মহকুমা বলে। চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1917 সালে বাঙালির পল্টনে যোগদান করে করাচিতে যান এবং করাচি যে সাহিত্য চর্চা শুরু করেন। বাঙালির পল্টন ভেঙে যায় 1919 সালে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ সময় এই কবিতাটি লেখা হয়েছে এবং সময় এই কবিতাগুলো লেখা হয়েছে। এবং তার প্রথম প্রকাশিত বিদ্রোহী কবিতাটি বিজলি পত্রিকা প্রকাশিত হয়। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। কাজী নজরুল ইসলাম যে কবি খ্যাতি অর্জন করেন কোন কবিতা দিয়ে? বিদ্রোহী কবিতা দিয়ে। এবং এই বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে কোন পত্রিকায় প্রকাশ করা হয়? বিজলি পত্রিকা। এখন বিজলিটা কোন ধরনের পত্রিকা? পত্রিকা আমরা তিন ধরনের দেখি। একটা হচ্ছে দৈনিক পত্রিকা, মানে প্রতিদিন পাই। একটা হচ্ছে সাপ্তাহিক পত্রিকা, প্রতি সপ্তাহে পাই। আর একটা হচ্ছে মান্থলি বা মাসিক পত্রিকা। তাহলে এই বিজলি হচ্ছে একটি সাপ্তাহিক পত্রিকা। সে সময় অর্থাৎ আজ থেকে প্রায় 100 বছর আগে লেখাপড়া করার বা ছাপানো এরকম যন্ত্র ছিল না, আধুনিক যেমন টাইপরাইটারগুলো, এগুলো ছিল না। যার কারণে একটা পত্রিকা বাইর হইতে প্রায় 1 সপ্তাহ সময় লেগে যাইতো। এ কারণে বিজলি ছিল সাপ্তাহিক পত্রিকা। সে সময় সাপ্তাহিক পত্রিকা এবং মাসিক পত্রিকার প্রচলন ছিল, দৈনিক পত্রিকা খুব কম ছিল, কারণ অনেক আগে সে সময় এত অ্যাভেলেবল যন্ত্র ছিল না। এ কারণে বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। বিজলি কোন ধরনের পত্রিকা? এটি হচ্ছে সাপ্তাহিক পত্রিকা। এবং সাহিত্যের যে পদাচরণ, অর্থাৎ সাহিত্যের যে শাখা, যে আমরা বলি, আমি আগেও বলছি যে সাহিত্যের 5টি শাখা: প্রাচীন শাখা কাব্য, আধুনিক শাখা ছোট গল্প, মাঝখানে নাটক, উপন্যাস, প্রবন্ধ। তিনি সব ধরনের শাখায় তার অবদান আছে। তিনি সব ধরনের শাখায় অবদান করেছেন, অর্থাৎ সাহিত্যের সবগুলো শাখায় তার বিচরণ আছে। তিনি আমাদের জাতীয় কবি। এই কাজী নজরুল ইসলামকে 1872 সালে বাংলাদেশে এনে নাগরিকত্ব দেওয়া হয়। তাহলে কাজী নজরুল ইসলাম কত সালে বাংলাদেশে এসে নাগরিকত্ব প্রদান? 1972 সালে তিনি ঢাকা এসে এবং তাকে নাগরিকত্ব দেন। আমাদের দেশরত্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলামকে ভারত বা ইন্ডিয়া থেকে নিয়ে আসেন এবং তাকে নাগরিকত্ব দেওয়া হয়। তার আগে তিনি 43 বছর বয়সে 1942 সালে এক দুরারোগ্য ব্যাধি, মানে মরণ ব্যাধি, রোগ শব্দের অর্থ ব্যাধি, দুরারোগ শব্দের অর্থ মরণ ব্যাধিতে আক্রান্ত হন এবং তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন, অর্থাৎ কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। প্রায় 36 বছর কোনো কথা বলতে পারেননি, শুধু কলম দিয়েই লিখে গেছেন। তিনি কি লিখেছেন? তিনি অগ্নিবীণা, বিশেরবাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দুল, চক্রবাক, এগুলো সব কাব্যগ্রন্থ। আসবে জ্ঞানমূলকে অগ্নিবীণা কোন ধরনের রচনা? কাব্যগ্রন্থ। বিশেরবাসী কোন ধরনের রচনা? কাব্যগ্রন্থ। সাম্যবাদী কোন ধরনের রচনা? কাব্যগ্রন্থ। সর্বহারা, সিন্ধু হিন্দুল সবগুলাই কাব্যগ্রন্থ। উপন্যাস হচ্ছে মৃত্যুকুদা, কুহিলিকা। তাহলে উপন্যাস গ্রন্থের নাম হচ্ছে মৃত্যুকুদা ও কুহিলিকা। গল্প গ্রন্থের নাম বেথার দান, রিক্তের বেদন, শিউলি মালা। প্রবন্ধ গ্রন্থের নাম যুগবাণী, রুদ্রমঙ্গল। নাটকের নাম হচ্ছে ঝিলিমিলি, আলেয়া, মধুমালা। এই আমাদের জাতীয় কবি
1976 সালে 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করে। তাহলে কত সালে জন্মগ্রহণ করে? 1899 সালে। কত সালে মৃত্যুবরণ করে? 1976 সালে। তাহলে আমরা এগুলো অবশ্যই জানবো এবং যতগুলো প্রশ্ন আছে অবশ্যই আমরা এগুলো নিজেকে জেনে আরও তথ্য সমৃদ্ধ করব। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকি, ঘরে থাকি, সবার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।